ব্রজের রাখাল তুমি, মীরার গান, রাধার প্রাণ তুমি, তুমি অতিথি, তুমি ভগবান। অতিথি দেব ভব, অতিথি দেব ভব, অতিথি দেব ভব, অতিথি দেব ভব। এবার আপনার প্রথম বিদেশ সফরের গল্পে আসি। প্রথমেই ফ্রান্স, এবং আমাদের খুব পরিচিত কাছের মানুষ স্বপন ঘোষ। স্বপন ঘোষের একটা বড় অবদান আছে আপনার এই ফ্রান্স যাত্রার, এই গল্পটা একটু শুনবো। তো তার আগে 1985 সালে প্রথম ক্যাসেট, তখন প্রবীণ মজুমদার বাড়িতে থাকতাম। আচ্ছা। উনি বলেন যেরকম হিন্দুস্তান রেকর্ড কোম্পানিতে ক্যাসেট করবি, আর যে সুযোগ পেলে আর কি না করে, তাহলে 10টা গান ঠিক কর। করে আমি তাহলে কথা বলি ওদের সাথে, যে কথা বলে উনি কিছু গানের সুর দিলেন, আমি কিছু গান করলাম, এই করে ওনার মিউজিক পরিচালনায় ক্যাসেট করলাম। তখন সে ফিতে ক্যাসেট ছিল, ওটা হচ্ছে হিন্দুস্তান রেকর্ড কোম্পানি, ইন্ডিকো। ওই যেটা কুকুরি মাসি বাড়িছে চিহ্নতে গিয়ে রেকর্ড করলাম। ওই রেকর্ড করতে গিয়ে ওইখানে অনেক মানুষের সাথে পরিচয়, অনেক শিল্পীর সাথে পরিচয় হলো। আর যে তারপরেই ওই গানটা বেরোনোর পরে ওই বছরই আর একটা কোম্পানি খুললো, ওটা হচ্ছে আমাদের আলো কুণ্ডু বলে এক ভদ্রলোক, সেটা প্রবীণ মজুমদারের বোধহয় ছাত্র। আর প্রবীণ মজুমদার বললো যেরকম, কবিতা আপনাকে শিল্পীর ভারটা নিতে হবে, আমি একটা রেকর্ড কোম্পানি খুলবো। করো, ও রেকর্ড কোম্পানি খুললো, সাউন্ড উইং রেকর্ড কোম্পানি। ওটা হচ্ছে মহাত্মা গান্ধী রোডে ওখানে। তো দিয়ে ওই করে ওখানে প্রথম আমাকে দিয়ে, আমার লোকসঙ্গীত দিয়ে ক্যাসেটটা প্রথম শুরু। আচ্ছা। প্রবীণ মজুমদারের সুর দু একটা, আমার প্রাচীন গান এইসব দিয়ে 10টা গান করা হয়। অনিল চক্রবর্তী লেখা, গৌর পালের লেখা, এসব দিয়ে গান করলাম। গানটা খুব ভালো হয়ে গেল। আবার পরে 4টে ক্যাসেট পরপর অনেক করলাম। আচ্ছা, করতে করতে ওইখানে স্বপন দার সাথে আমার পরিচয়। আচ্ছা। আলোকুণ্ডুর বন্ধু হচ্ছে স্বপন আচ্ছা ঘোষ। দিয়ে কার্তিক তোমার বাড়িতে লাভপুর, ওখানে স্বপন দা বলছে হ্যাঁ 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 চিনি তোমাকে। তখন উনি সাংবাদিকতা করতেন শান্তিনিকেতন বোলপুর। তো আমার নাম হচ্ছে স্বপন ঘোষ, হ্যাঁ তুমি চেয়েও ভুল করে দিয়ে পরিচয় হলো। এইবার ওইখানে প্রথম ক্যাসেট যখন হয়, তখন আমাকে আলোকুণ্ডুই আর প্রবীণ মজুমদার, আমার কার্তিকচন্দ্র দাস ছিল তার আগে, ওই যে হিন্দুস্তান যখন রেকর্ড করেছিলাম। আচ্ছা। যে আমাকে পরিবার বলছে যে কার্তিকচন্দ্র দাস ভালো আছে না, কার্তিক দাস বাউল কর। বাউল এই আপনার তখন কার্তিক দাস বাউল। আচ্ছা। তারটা কী করে, রেডিওতে আবার, তো রেডিওতে এভিডেভিট করতে হবে একটা করে, কর যে কোর্ট এভিডেভিট করলাম, করে রেডিওতে কপিটা জমা দিলাম। তারপর থেকে, তার আগে কিন্তু যখন রেডিওতে গাইতাম তখন কার্তিকচন্দ্র দাস ছিল, তারপরে কার্তিক দাস বাউল হলো। এই করে শুরু হলাম। এইবার সেই ক্যাসেটটা 50টা ক্যাসেট নিয়ে আমি গোটা কলকাতায় ঘুরেছিলাম, যত বড় বড় শিল্পী, সিনেমা জগতের শিল্পী তাদেরকে বাড়ি, সন্ধ্যা রায়ের বাড়ি গিয়েছি, তারপরে আমাদের চিরঞ্জিতের বাড়ি গিয়েছি, হ্যাঁ আমি সব ঠিকানা নিয়েছি বিলুদার কাছে। মানে বিলু বলে একটা ছেলে ছিল আর কি, গৌতম গাঙ্গুলি, বুদ্ধদেব গঙ্গোপাধ্যায়ের যে সিনেমার মিউজিক ডাইরেক্টর, বুদ্ধদেব গঙ্গোপাধ্যায়, গৌতম গঙ্গোপাধ্যায়, ওরা আমার সঙ্গীত পরিচালনা করেছে আমার গানে। ওদের কাছে ঠিকানা নিয়ে বুদ্ধদেব বলেছে এরকম কার্তিক তো এই শিল্পীদেরকে কলকাতায় একটা করে ক্যাসেট দিবি,
হ্যাঁ, তোর পরিচিত বাড়ির মধ্যে কাটতে প্রোগ্রামটা পাবি। সেই থেকে বগল করে নিয়ে গোটা কলকাতা ঘুরতাম। ঘুরতে ঘুরতে হঠাৎ আনোয়ারশাহ রোডে ওখানে দেখছি গোল করে একটা গেট আছে, হ্যাঁ, ওখানে লেখা আছে ডিআইজি পশ্চিমবঙ্গ সরকার বলে এরকম আর কি লেখা ছিল। আমি অনেকক্ষণ ভাবলাম যে ডিআইজি, সে আবার কি? হ্যাঁ ডিআইজি। হ্যাঁ, তো পাশে এক ভদ্র দিচ্ছি, রাত্রে চলে এসেছি আমি। তো বলেন তাহলে এটা কী অফিসটা? বলছে এটা পশ্চিমবঙ্গ পুলিশের হেড অফিস। পুলিশের হেড অফিস জানি, পুলিশের হেড। হ্যাঁ, এনাকে একটা ক্যাসেট দিই। তুষারকান্তি তালুকদার। আচ্ছা, দিয়ে এখানে ক্যাসেট দিই। ঢুকছি, আমার কিন্তু পাগিটারি বাঁধা আছে, গেরুয়া পরে আছি। হ্যাঁ, তখন চুল বরাবর ছিল আমার। দিয়ে ঢুকছি, তার করতে গেটে বলছি কোথায় যাবে? যে আমি সাহেবের সন্দেহ করবো না, দেখা হবে না। কী ব্যাপারে? তো দরকার ছিল, না দেখা হবে। আমি বলছি ভাই এই ব্যাপার, আমি বীরভূম বাড়ি, তো আমি একটা ক্যাসেট করেছি, তো আমি স্যার কাটে দেবো বলে। আমাকে দিয়ে দাও, আমি দিয়ে দেবো। তাহলে এই ব্যাটা না দেয় যদি। আমি সাহেব কাটে দেখতাম। তাহলে দাঁড়াও। তো অনেক আধ ঘন্টা দাঁড় করে রেখে দিল, দিয়ে তারপর ডাকলো। গেলাম, যাও। গেলাম, তুমি দেখছি চেক একটা শার্ট পরে আছে, প্যান্ট, চোখের চশমা। একবারে সাধারণ মানুষ। অত বড় একজন পদে আছে, তা একজন দেখে মনে হবে না। হ্যাঁ নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার। হ্যাঁ, কিছু বলবেন? হ্যাঁ, স্যার এই ব্যাপার, আমার বাড়ি হচ্ছে বীরভূম, তো আমি একজন বাউল শিল্পী, ক্যাসেট করেছি, তা সব গানিগুনি মানুষকে আমি একটা করে দিলাম কলকাতায়, তা আপনার কাছে দেওয়ার একটা আশা করে নিচ্ছি। এটা ঠিক আছে, দেখলো। দেওয়া বলছে এটা খুলে তোমার ফোন নাম্বার, নাম ঠিকানাটা, ফোন নাম্বার ছিল না, নাম ঠিকানাটা তুমি লিখে দাও। সে কাগজে নাম ঠিকানা লিখে দাও, কার্তিক দাস বাউল, লাভপুর, ধনডাঙ্গা, পোস্ট অফিস কুনিয়ারা, এসব লিখে উনি নিলেন। এইবার কি আবার চলে এলাম, আবার অন্যজনকে দিলাম। দিয়ে সেই বছরই এখন ফ্রান্স রেডিওতে একটা ফেস্টিভ্যাল ছিল। ফেস্টিভ্যালে পশ্চিমবঙ্গের বীরভূমের বাউল নেওয়ার জন্য ওখান থেকে যে ওখানকার স্টেশন যেটা উনি এসছেন, আর সঙ্গে 2-3 জন এসছেন। এইবার ডিআইজি সাহেব ওটা বলেছে এই ব্যাপার, বক্তব্য আমার ক্যাসেটটা শুনিয়েছে। তার আগে তুষারবাবু শুনেছে, ভালো লেগেছে। দিয়ে বলছে আমি একটা ক্যাসেট শুনেছি, আপনাকে শুনুন। শুনেছে, খুব ভালো লেগেছে। একে পাবো কোথা? তোমার যেরকম তাহলে বোলপুর শান্তিনিকেতন যেতে হবে ওখানে। তো শান্তিনিকেতন ওখানে তাহলে কি তখন সাংবাদিক স্বপন ঘোষকে বলেছে, স্বপন ঘোষের করবেন, ওখানে গিয়ে বলুন স্বপন ঘোষের কথা বলবেন, স্বপন ঘোষের সাথে পরিচয় আছে, পরিচয় না থাকলেও বার করে নেবে। এইবার শান্তিনিকেতন ইয়েতে বোলপুর থানাতে ওনারা চলে এসছেন। থানা থেকে স্বপনবাবু ডেকেছে। স্বপনবাবু আমাকে লাভপুর থানায় তখন বসে আসছে আমাদের বচন অসিত সাউ, মানে খুব নাম করা ভৌক, সবাই নাম শুনে ভয় করে। দিয়ে এবার হঠাৎ লাভপুর থানা থেকে একজন কনস্টেবল, সে এখন আমার বাড়ির দিকে আর চিঠি দিয়ে আসছে যে আজ বিকেল 3টের সময় লাভপুর থানাতে দেখা করত, আর আগামীকালকে 3টের সময় ওরা আসবে, সেটা লেখা নেই, 3টের সময় দেখা করতো, ইহা বিশেষ জরুরি। অসিত সাউ স্ট্যাম্প মারা, লাভপুর পিএস। আমি ছিল না বাড়িতে, ভয় লাগলো। অসিত সাউর সাথে তো আমার পরিচয় নাই, আর ওনার খুব নাম করা, জাঁচরেল অফিস। হ্যাঁ জাঁচরেল, মানে নাম শুনি ভয় করে এলাকার মানুষ। এরা আমি তার কোনো অন্যায় করি নাই, কিছু নিশ্চয় কোনো ভালো খবর কিছু হবে। চলে গেলাম। গিয়ে আমাদের লাভপুরে বড় অফিসে ঢুকলাম। নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার, বলুন। আর আমি কার্তিক দাস বললো, আচ্ছা আচ্ছা বসুন। বললাম, চা বলে দিলেন, চা খেলাম। তারপরে আমার বলছে এরকম, কী নাম আপনার? কার্তিক দাস বাউল। হ্যাঁ হ্যাঁ, বাড়িতে কে কে আছে? বাড়িতে বাবা মা ভাই বোন, আমরা আমার স্ত্রী, হ্যান তেন সব।
দিয়ে গান কত বছর গাওয়া হচ্ছে, বললাম এই ব্যাপার, গুরুকে সব ইন্টারভিউশন আমার, এই সব বললাম। তারপরে হ্যাঁ শুনুন, কালকে বেলা 3টের সময় বোলপুর থানা থেকে স্বপন ঘোষ সাংবাদিক, শুনেছেন নাম? হ্যাঁ সম্বন্ধে জানি তো, আমার শান্তনু মেলাতে পরিচয় হয়েছিল, হয়েছিল। উনি আসবেন, ওনার সঙ্গে ফ্রান্স থেকে লোক আসবে আপনার গান শুনতে, ঠিক আছে? কালকে 3টের সময় চলে আসুন। বেশ ঠিক আছে। ওই বেরোলাম, তখন তার মাইক ছিল, মোবাইল ছিল না। আমার সঙ্গে তবলা বাজাবে, তার বাড়ি ধাঁধলসা, ওর কাছে গেলাম, ওকে গিয়ে বললাম, বাঁশি বাজাচ্ছে একজন তরুণ চৌধুরী, সব সাইকেলে করে। সব সাইকেল করে। সে সঙ্গে সঙ্গে বাড়ি ঢুকি নেই, বাড়িতে চিনতে আসে, এলো না, আবার থানা তো খবর করতে এসছে। দিয়ে তাহলে আজকে না ঘুরলে পাবো না ওদেরকে, দিয়ে এই করে করে ঘুরে রাত্রেবেলা বাড়ি ফিরলাম, বললাম। এবার তারপরের দিন সকালবেলাতে আবার অসিতবাবু ফোন, লোক পাঠাচ্ছে যে আপনাকে হ্যাঁ বোলপুর যেতে হবে না, বোলপুর যেতে হতে বলেছিল, বোলপুর যেতে হবে না, লাভপুর থানাতে আসছে 3টের সময়, লাভপুর থানাতে আসুন। ভালো হবে। লাভপুর থানাতে গেলে আমরা যন্ত্রপাতি নিয়ে গিয়ে, তো অসিত স্যার ঋণ শোধ করতে পারবো না উনি। হ্যাঁ দিয়ে এবার ওনার বাসাতে বড় ঘর, ওনার লাভপুর যেটা কোয়ার্টার, বড় ঘর, ওইখানে সাংবাদিক স্বপন ঘোষ আর ওরা 3জন, বোলপুর থানার 4-5 জন পুলিশ, একটা গাড়ি দিয়ে এসে আমাকে গান শুনতে বললো, শুনবো বললো। গান করলাম, 1টা 2টো 3টে 4টে করে 5-6টা গান দিয়ে ভিডিও করে নিল। দিয়ে সাক্ষাৎকার আমাকে জিজ্ঞেস করছে যে যদি ফ্রান্সে নিয়ে যাওয়া হয় তো আপনি পয়সা কত নেবেন, পয়সার দাবি। আমি দিচ্ছি পয়সা কথা বললে তাহলে আর সুযোগ পাবো না যাবার, আবার পয়সার কথা না বললে আবার ঘর থেকে দেওয়ার ক্ষমতা নাই। আমি ভাবছি কী করবো। অসিতবাবু বুঝতে পারছেন ব্যাপারটা, তো পিছিয়ে গিয়ে ঘরের কোণারা দাঁড়িয়ে বলছে, বলুন না, মুখটা হবে না। আমি ভয় যেমন বললো এই ব্যাপার, ওরা ওদের ভাষা ইংরেজি ভাষায় বলছে, আর স্বপন তো আমাকে বাংলাতে বলছে, তুমি বলতে চাইছেন এবার তুমি পয়সা নেবেই কত। আমি বলি না, পয়সা আমার দাবি নেই। আচ্ছা ঠিক আছে। আবার কিছু প্রশ্ন করছে, আমি তখন অসিতবাবু তাকাইছি, মানে ও যা বলবে সেটা বলবো। তাই করে করে হলো, চোর আপনার বাড়ি যাবো। এইবার অসিত শহরের 4-5 জন পুলিশ, লাভপুর থানায় একজন গাড়ি, সাইকেলটা আমি লাভপুর থানাতে রেখে দিলাম। লাভপুর থানায় একটা গাড়ি, কজন পুলিশ, বোলপুর থানার গাড়ি, কজন পুলিশ, স্বপনবাবু ওরা দিয়ে আমার বাড়ি যখন দোনাটা ঢুকছে, হঠাৎ স্বাভাবিক গ্রামে মানুষ কীভাবে যে এত পুলিশ, সঙ্গে কার্তিক দাসকে নিয়ে আসছে খাঁচাতে ঘুরে, সবাই ছুটছে, কী ব্যাপার, পুলিশের কাছে ঢুকলো, কী ব্যাপার, ঢুকলো। দেশে উঠোনে, আমার উঠোনে গিয়ে বাড়িটা ক্যামেরা করে নিল, ভিডিও করে নিল, নিয়ে বাবা মায়ের সাথে পরিচয় করে ওদের ক্যামেরা করে নিল, করে ওই উঠোনে নেচে নেচে গান দিক করে নিয়ে আবার আমাকে চাপিয়ে নিয়ে লাভবো দিয়ে এসে বললো যেরকম এটা আমরা ওখানে শোনাবো, যদি আপনি পাস করেন ভালো লাগে তাহলে আপনি ওখানে যাওয়ার সুযোগ পাবেন। ঠিক আছে, চলে গেল। 4-5 দিন পরেই আবার অসুখবাবু ঢেকে পড়েছে, ওদের ঢেকে পড়েছে, তেমন দেখা করুন। দিয়ে গেলাম, যাবো বলে যে এই ব্যাপার, আপনি পাস করেছেন, ফোন করেছিল, কথা বলবেন স্বপ্নবাবুর সঙ্গে। ফোনে তোমার সেই ল্যান্ড ফোনে আমার সঙ্গে কথা বলে দিল, সঙ্গে কার্তিক তোমার ভাগ্য ভালো, যাও তুমি করে পাস করেছো, তোমার কোনো চিন্তা নেই, তুমি ভালো গাইবে, আমি তোমাকে কলকাতা এয়ারপোর্ট পর্যন্ত চাপিয়ে দিয়ে আসবো। ঠিক আছে। দিয়ে এইবার পাসপোর্ট করতে হবে, কীভাবে করতে হবে? অসিতবাবু বললেন আমাকে যে আপনি 5 কপি পাসপোর্ট ফটো আপনি আমাকে দিয়েন, আর কিচ্ছু করতে হবে না। 5 কপি ফটো দিয়েছিলাম, কত টাকা লেগেছে কি না লেগেছে সে অসিতবাবু জানায়। সব কিছু করে একদম পাসপোর্ট তৈরি করে, ভিসাটা আসতে দেরি আছে। আমাদের শিউরি ডিআই সাহেব, ডিআই নাকি না এসডিও অফিসে, এসপি, দিয়ে হচ্ছে আমাকে বলে চাপুন তো, মোটরসাইকেল চাপিয়ে নিয়ে একবার গিয়ে ঢুকি, ওদেরকে বলতে লাগছে একটা ছেলে বিদেশে যাবে,
হ্যাঁ, আমাদের দেশের বীরভূম জেলার গর্ব। এখন প্রথম ভিসাটা কেন দেওয়া হলো, এত আটকে রাখা হলো কেন? হ্যাঁ, এটা করে দেন। এটা করে ওটা নিয়ে এসে বলে যেখান থেকে ডেট মানে ইয়েতে 87 সালে বর্ষার সময় বলে, জুলাই কি আগস্ট এরকম হতো, গিয়েছিলাম। তাহলে সেই ছোট্ট কিশোর, হ্যাঁ, মাথার উপরে প্লেন, আর সে আগে গরু চালাতাম, হ্যাঁ, সেই ছেলেটা এবার উপরে। হ্যাঁ, দিয়ে এইবার যেখান থেকে গাড়িতে চাপিয়ে নিয়ে গিয়ে শান্তিনিকেতন নিয়ে গেল। শান্তিনিকেতন থানাতে ওখানে গিয়ে টিফিন করলাম, করে ওখান থেকে স্বপনদা আরও পুলিশের গাড়ি নিয়ে গিয়ে বোলপুর স্টেশনে ফার্স্ট ক্লাসে বসিয়ে ওখান থেকে নিয়ে হাওড়া থেকে তুষারবাবু গাড়ি পাঠিয়ে দিয়েছেন। ওখান থেকে গাড়ি চেপে চলে গেলাম, তুষারবাবু বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করলাম। ওখান থেকে আবার গাড়িতে করে নিয়ে প্লেনে চাপিয়ে দিল ওই এয়ারপোর্টে। ওখান থেকে এয়ারপোর্ট থেকে আমার স্বপনদা ছেড়ে দিয়ে আমরা চলে গেলাম। রেডিও ফ্রান্স যে প্রোগ্রামটা করেছিল, তো সেখানে কি গান গিয়েছিলেন? ওখানে যাবার আগে আমাদের মাস্টারমশাই বলেছিলাম যে দুর্গাপদ দাস, ওনাকে বলেছিলাম যে একটা গান, ও তো বলছে ঠিক আছে আমি একটা গান লিখে দেবো, ধন্যমানি ফ্রান্সের মাটি ভুবন নয় তুলনা। গানটা পরের লাইনটা মনে নেই, এইটুকুই হোক। ধন্যমানি ফ্রান্সের মাটি ভুবনে নাই তুলনা, ধন্যমানি ফ্রান্সের মাটি ভুবনে নাই তুলনা। বাউলাঙ্গিকে সুরে করেছিলাম। এটা করেছিলাম আশানন্দনের একটা গান, সুরবেন্দা গুরুমার সাথে একটা, ওইটা তখন প্রথম সদ্য দিয়েছে, আমি সুর করেছি। এবারটা গাইবো ভাবলাম, ওখানে গিয়ে ওখানে গিয়ে সুরটা ভুলে গেছি। তা মনে পড়ছে না। তারপরে সেই ওপরে দোতলায় ইয়েতে ছিলাম তো, লজে, ইয়েতে কী বলে, হোটেলে। এবার ওখানকার গিয়ে ওখানকার পরিবেশ দেখে আমার ভুলে গেছে, সুর মনে পড়ছে না, খুব চিন্তা। নিচে নেমে এলাম, দুপুরে খাওয়া দাওয়া করে এসে ঘাসের উপর বসে ভাত ভরে সুরটা মনে পড়ে গেল। তখন আমি ভাবলাম যে সত্যি একটা মাটির গান, মাটির সুর, মাটিতেই মানায়, মাটিতে সৃষ্টি। এটা এখানকার, আমি তখন ভাবলাম এখানকার গান নয় আমাদের। আর একটা করেছিলাম ক্ষুদিরাম সেনের লেখা, করেছিলাম ওটা এই ইয়েরা, এই 3.5 হাত মানব দেহ কি বা চমৎকার, জল তাপ বিদ্যুৎকে হার মানায় ভাই, গড়েছেন সেই বিশ্ব গড়া ইঞ্জিনিয়ার কি বা চমৎকার। 3.5 হাত মানব দেহ কি বা চমৎকার, এই 3.5 হাত মানব দেহ কি বা চমৎকার। সবার নিচে মা কুলকুণ্ডলিনী, সে যে আড়ায় পাকে বাঁধা, সত্য রজতম শক্তি লাগায় জাদুকরের ধাঁধা। দেখো 24 ঘন্টায় শ্বাস প্রশ্বাস, দেখো 24 ঘন্টায় শ্বাস প্রশ্বাস, বহে 21,600 বার কি বা চমৎকার। এই 3.5 হাত মানব দেহ কি বা চমৎকার, এই 3.5 হাত মানব দেহ কি বা চমৎকার। এটা গেছিলাম, অনেক গান গেয়েছিলাম, মানে ছিলাম 21 দিন। তা 21 দিনের মধ্যে 5-6টা প্রোগ্রাম ছিল। ওখানকার রেডিওতে, দূরদর্শনে ঠিক করলাম, খুব ভালো লাগলো। হ্যাঁ, তো এবার ফিরে আসার পরে বৃষ্টি নেমেছে, রাতে এলাম আমোদপুর স্টেশন, শান্তিনিকেতন স্টেশনে নামলাম। বোলপুরে নামার পরে ওখান থেকে বাসে করে বাড়ি এলাম, অ্যাটাচ বাসে নিয়ে
বাড়ি আসবো, থানাতে ওখানে বললো যে একটা কাগজ দিয়েছিলো যে এটা থানাতে দিতে হবে, দিয়ে তারপর যাবেন। দিয়ে আমি এলাম, একটা সার্টিফিকেট ওখানকার মানে কারেক্টার সার্টিফিকেট দিয়েছিল আর কি। ওই সার্টিফিকেটটা থানাতে আমার জমা আছে, গুড কারেক্টার সার্টিফিকেট। তো সেই সার্টিফিকেটটা আর কি আরেকটা কাগজ কী বলে, এলাম এসে রাতে অসিতবাবু জমা দিলাম। এটা বলছে থেকে যান, তা কিন্তু বাড়ি ছাড়া কদিন মানে মন খারাপ করছে বাড়ির জন্য, পিন্টু যখন ছোটো, পিন্টুর জন্য। দিয়ে বলছে হ্যাঁ বুঝতে পারছি, বাড়ির জন্য মন খারাপ করছে, বাড়ির কাছে এসছেন তো ঠিক আছে, ড্রাইভার না আমি দিয়ে আসছি। অসিতবাবু নিজেই গাড়ি চালিয়ে সেই বৃষ্টির মধ্যে এসে আমার বাড়িতে পৌঁছে দিলেন রাতে। পূর্ণদাস বাউলকে আপনি দ্রোণাচার্যের মতোই বা নিজের জীবনে একলব্যের মতোই গুরু করেছিলেন। আপনি গান গাইতে যেতেন, পূর্ণদাসের ছবি ছিল আপনার বাড়িতে, সেখানে মালা দিতেন, ফুল দিতেন, গুরু বলে মনে করতেন। এই মনে করা গুরুকে সত্যিকারের গুরু করলেন কবে, কিভাবে পরিচয় হলো? তারপরে রেডিওতে গান গাইতে গাইতে উনি কিন্তু রেডিওতে আমার গান শুনতেন। আচ্ছা, শুনতেন মানে পূর্ণদাস রেডিওতে আপনার গান শুনতেন। হ্যাঁ, ওনার কিন্তু খুব ভালো লাগতো। হ্যাঁ, কিন্তু ওনারও আফসোস হতো যে ছেলেটির সাথে আমার পরিচয় হলো না। অনেকে যেমন জয়দেব মেলাতে বা অন্য কোথাও এলে পরে ওনাকে প্রশ্ন করতে হচ্ছে কার্তিকদাস বলে আপনার কে হয়, উনি বলতেন যে আমার পরিচিত, আমার ছেলের মতো, এসব বলতেন। সেটা পরে উনি আমাকে যা বললেন আর কি। তারপরে ওটা বোধহয় ওই 88 কি 89 সাল, এরকম সময় উত্তরবঙ্গে পাকুয়াহাট, মালদা জেলা পাকুয়াহাট বলে একটা জায়গা, ওখানে বাউলি মেলা হয়। ওখানে আমি তার আগে 2 বার গিয়েছি, সেবারও আমি গিয়েছি, গিয়ে শুনছি যে আপনার গানের পরে পূর্ণদাসের গান হবে। আচ্ছা, গান হবে। গিয়ে দেখছি আমরা যে ঘরে আছি, এক ডাক্তারবাবুর ঘরে, সেই ঘরের দোতলা উপরে পাশের রুমে আমরা আছি, আর তার পাশের রুমে উনি ঢুকেছেন। পূর্ণদাস এসছে, আপনার পাশের রুমে আছে। আমি গেলাম দেখা করতে, প্রণাম করলাম, করার পর হ্যাঁ তোর নাম শুনেছি, তোর গানও শুনেছি, থাকিস কোথায়? লাভপুরে। হ্যাঁ লাভপুর তো অনেক গিয়েছি, তারাশঙ্কর বাবু করে এইসব, আমি ধনাইপুর যেতাম, এইসব বলতে লাগলাম। দিয়ে তারপরে তোর কখন প্রোগ্রাম আছে? আমার এখন আছে, আপনার তো 7টা থেকে আছে, আমার 5টা থেকে 7টা। আগে কোরাই। এইবার আমি আসরে গেলাম গান করতে, গিয়েই কিন্তু আমি তখন তো ওনারই গান বেশি গাইতাম, ওনারই। আর ওর গান আপনার গলাতে মানাতেও দারুণ, মানায়ও দারুণ। হ্যাঁ, আমার তো ওনারই ঘরানা, পূর্ণদাস বাউলি ঘরানাই আমি গাই। তো এবার দিয়ে ওনার গান বেশি গাইতাম, ভালো করে পড়বে স্কুলে। ওই যেমন বেনিতে এমনি যাবে, চুল ভিজাবো না, মেনে তো মাথায় দিল ঘুমটা, দেশ বিদেশে মানুষকে যাও, গোলেমালে পিট করে না, এসব গান গাইতাম। আমি এইসব গান ওনার গাই দিলাম। আর এবার এতে যেখানে যে ঘরে আছে সেই ঘরই কিন্তু পড়লে মাইক আছে, ওরা শুনতেও অসুবিধা নেই, শুনেছেন গান শোনার পরে। এবার আমি গেলাম, আসার পরে প্রণাম করে ঘরে যাবো, তার বাহ খুব ভালো লাগছে, সব আমার গান গাইলি? হ্যাঁ আপনার গান গাইছি, বাহ খুব ভালো লাগলো। বলছে ড্রেস খুলিস না তো, আমার সঙ্গে যাবি স্টেজে? ঠিক আছে। আর একটা ভালো সুযোগ পেলাম আসলে, খুব ভালো লাগলো, যাবি? ওনার সঙ্গে আসরে গেলাম। আমার লোক তো ছিলই, তখন লোক আসছিল, আরও লোক ছিল তখন, মোটামুটি আমার ইয়েতে যখন লোক ছিল তখন 50,000 লোক আমার কাছে ছিল। উনি যখন আসে গেলেন তখন 50-1 লাখ লোক বাউল গান শোনার জন্য। দিয়ে তারপরে এবার ওখানে গিয়ে উনি গান গাইছেন, গান গাইতে গাইতে আমাকে বলেছে হারমোনিয়ামটা বাজা। আমি হারমোনিয়ামটা বাজিয়ে দিলাম ওনার সঙ্গে, দিয়ে বাজাতে বাজাতে উনি একটা গান করছেন, যদি এসে থাকো হরি নিয়ে নামের তরি, আমার এ নিয় পার করিয়া, আমার এ নিয় পার করিয়া, কিনারা ধরিয়া যাচ্ছে গো তরি, তরির মধ্যে একটা টান আছে। ওনার রেকর্ডই আমি শুনেছি। উনি কিন্তু ওই জায়গাটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন। ওই জায়গায় সেই জানি না, সেই মুহূর্তে ওনার সেই মুডটা তো ছিল না। আমার কিন্তু খারাপ লাগছে, এই টান আছে, টান আছে।
আমি কিন্তু এমনি আবেগী, আমি তো খেয়াল নাই আমি যে উনি কী ভাববেন, আমি কিন্তু ধরে ফেলেছি। কিরম ধরেছে? যেমন, যদি এসে থাকো হরি নিয়ে নামের তরি, আমারে নিও পার করিয়া, আমারে নিও পার করিয়া, আমারে নিও পার করিয়া। কিনারা ধরিয়ে যাচ্ছে গো তরি, পার হতে দেখে মরি, আমায় তরি খানা দাও ধরাইয়া, আমায় তরি খানা দাও ধরাইয়া, আমারে নিও পার করিয়া, আমারে নিও পার করিয়া। ওই কালকে আমি কিনারা ধরিয়ে যাচ্ছে তরি, আমি এখান থেকে চলে আসছে টান আছে, কিনারা ধরিয়ে যাচ্ছে তরি, আরে ও কিনারা ধরিয়ে যাচ্ছে তরি, আমি ওপার হতে দেখে মরি, আমায় তরি খানা দাও ধরাইয়া, আমারে নিও পার করিয়া, আমারে নিও পার করিয়া। ওই জায়গাটা ওই টানটা মানে উনি দিচ্ছেন না, তো তখন তো মনে ছিল না, আমি কিন্তু যে খারাপ লাগছে আমি কিন্তু ধরে ফেলেছি। উনি যখন কিনারা ধরিয়ে যাচ্ছে তরি, তখন আমি আরে হ্যাঁ, তখন পরকে ঘুরে বলছি বাবা 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 বাবা, তাই বলতে পারেন। আপনার যা সাহস পেলাম, আমি অন্যায়টা হয়নি মনে হচ্ছে। দিয়ে তারপরে পরে আবার একটা গানে ওরকম বলেছি আমার সঙ্গে ধর, এই করে দুজনে আমি খুব আনন্দ পেলাম, আমি ধন্য হলাম সেদিন। তারপরে বাসাতে গিয়ে আমাকে বলছে যে আমাকে জানিস কার্তিক, আমাকে অনেকে বলে অনেক জায়গায় যে কার্তিক দাস আপনার কী হয়, আমি বলি পরিচিত এসব বলি, তো তুই আমাকে দীক্ষা নিয়ে নে, নিজের থেকে বলছে। তো সেই মুহূর্তে আমি ঝট করে আমার চোখ দিয়ে জল বেরিয়ে গেলাম, যেটা আশা করছিলাম জীবনে। তো আমি যে কবে দীক্ষা দেবেন, তুই পরশু আসিস শান্তিনিকেতনে, খবরটা নিয়ে আসিস, দীক্ষা দেবে। দীক্ষা দিয়ে কী লাগবে, কিচ্ছু লাগবে না, ঠিক আছে। আমি আর এই চাঁদবর মুখার্জি দুজনে, আরেকজন কে ছিল মনে পড়ছে না, যা হোক, যে দুজনে চলে গেলাম। ওখানে ঘরের ভিতরে বসে আমাকে দীক্ষা দিলেন, গাবুর তুলে দিলেন, একতলা তুলে দিলেন, গান একটা দিলেন আর দেখিয়ে দিলেন। ওখান থেকে আমি শুধুমাত্র একটা থান দিয়েছিলাম, একটা শাল, আর কিছু তাহলে 101 টাকা প্রণাম। এই বাউল সেই থেকে পূর্ণদাস, হ্যাঁ সেই থেকে উনি মানে আমার সামনাসামনি গুরু আমি পেলাম তখন থেকে। আমি পূর্ণদাসের সাথে রেডিওর সাক্ষাৎকার করেছিলাম, তো সেইখানে একটি প্রশ্ন করেছিলাম যে আপনার পর কি, তো পূর্ণদাস এক কথায় উত্তর দিয়েছিলেন, আমার পরে আমার ঘরানার বাউল শিল্পী কার্তিক দাস, একটি নামই করেছিলেন। তো আপনি সার্থক, একলব্য থেকে আপনি দ্রোণাচার্যের অর্জুন হয়ে উঠেছেন। সত্যি আমার জীবন সার্থক। এই পথ চলা আপনার দীর্ঘ পথ পরিক্রমা, পূর্ণদাসকে মাথার উপরে পাওয়া, তারপর আরও বিদেশ ভ্রমণ আছে, আপনি চীন যাচ্ছেন, মিশর যাচ্ছেন, বাংলাদেশ তো আছেই, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বিভিন্ন রেডিও, শুধু আকাশবাণী নয়, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের রেডিও, আকাশবাণীতে গিয়েছিলাম G20 অনুষ্ঠানে। তো এ তো চলছেই আপনার যাত্রা, সম্মান সেও অনেক হয়েছে, একজন শিল্পীর কাছে বড় পাওনা। আপনি সঙ্গীত সম্মান পেয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের, আপনাকে বঙ্গভূষণ উপাধিতে ভূষিত করা হয়েছে। তো এই যে আপনার সঙ্গীত জীবন,
আপনাকে যদি বলা হয় যে আপনার কি চাওয়ার আছে, পেলেন সঙ্গীত তো আপনাকে ঢেলে দিল, সেই সাধনার শীর্ষে দাঁড়িয়ে আছেন আপনি সাফল্যের, আমার বর্তমানে চাওয়াটা হচ্ছে যে আমি একরকম ছোটোর থেকেই বাউল জগতে আছি। অনেক সাধুগুরু বৈষ্ণব মহাজনের সান্নিধ্য লাভ করতে পেরেছি, তাদের কাছে অনেক কিছু পেয়েছি, শিখেছি। তাতে জানতে পেরেছি বাউলের বিষয়গুলি, বাউল কোথা থেকে, বাউল কীভাবে, বাউল কী জিনিস, যে এই সমস্ত জেনেছি, শিখেছি। তা আমার উপলব্ধি, আমি বুঝতে পেরেছি এরকম এইটা এই ধরনের হচ্ছে বাউল। বর্তমান যুগে যে সমস্ত বাউল শিল্পীরা বাউল গান করছে, তাতে আমার মনে হয় যে তাদেরও ভবিষ্যৎ নেই। আর বাউল যারা কোথাও গিয়ে পড়ে যাবে, হ্যাঁ, কোথাও গিয়ে বাউল জগৎটা আস্তে আস্তে লিপ্ত হয়ে যাবে মনে হচ্ছে। আমার বর্তমানে ইচ্ছা, আমি এখন করতে যে ভিক্ষা টিক্ষা করে করতে লেগেছি, আমার গ্রামের ধনডাঙ্গায় বাউল বিতান, যাতে বাউল চর্চা কেন্দ্র, এখানে বাউলরা আসবে, বাউল চর্চা হবে, বাউল শিখবে। হ্যাঁ, আমি তো একদিন থাকবো না, তখন বাউল চর্চা কেন্দ্র থাকলো, তারা বাউল নিয়ে থাকলো। আমি যেমন এখন মনে হচ্ছে যে আগেকার মহাজনী যারা ছিল, অনেকেই আমি দর্শন পেয়েছি, তাদের কাছ থেকে আমি কিছু কিছু গান পেয়ে মহাজনী পদ পেয়েছি। কিন্তু এখন মনে হচ্ছে যেরকম আরও কিছু যদি আমি কালেকশন করতে পারতাম, সেই গানগুলো ধরা থাকতো। তেমনি এখন আমি যে সমস্ত গানগুলি জানি তা সে মহাজনীর থেকে পেয়েছি, সে গানগুলো যদি আমার পরের জেনারেশনটা যদি ধরে রাখে তবেই থাকবে। তার জন্য আমি বাউল বিতান নামে একটা আশ্রম করা হয়েছে এবং বাউল চর্চা কেন্দ্র করা হচ্ছে, কাজ চলছে। পাশে মন্দিরটা হয়ে গেছে, এবার বাউল চর্চা কেন্দ্র যেটা কিছু কাজ বাকি আছে সেটা আস্তে আস্তে হবে। তারপরে এমনিতে চর্চা চলছে। হ্যাঁ, এই হচ্ছে আমার ইচ্ছা যে বাউল বিতানটা চর্চা কেন্দ্রে গড়ে উঠুক, এখানে আসুক ছেলেমেয়েরা, তারা বাউল গান চর্চা করুক, বাউল কী জিনিস জানুক, শিখুক। কার্তিক দাস বাউলের এই দীর্ঘ জীবন পথ, সেই সঙ্গীত সাধনার সূত্রপাত তার কৈশোরে, এখনও তিনি এই সঙ্গীতের মধ্যেই আছেন। জীবনের অনেক কিছু প্রাপ্তি, অনেক কিছু পেয়েছেন, দেশ বিদেশ ঘুরেছেন, কিন্তু কার্তিক দাসের সব থেকে বড় বিষয় যেটি, তিনি গ্রামকে ছাড়েননি, গ্রামের মাটিকে ছাড়েননি। বীরভূমের যে গৈরিক মাটি, সেই মাটিতেই তিনি শুধু তার পোশাক নয়, তার মনটাও রাঙিয়েছেন। এটাই আমাদের কাছে বড় বিষয়। কার্তিক দাস ইচ্ছা করলে কলকাতার কংক্রিটের একটা বড় বাড়িতে থাকতেই পারতেন, হয়তো পরিচিতি, তার পরিধি আরো খানিকটা বাড়ত, কিন্তু বাউল সাধনার এই সাধক তিনি হয়তো হতে পারতেন না। কার্তিক দাস বাউল এই সাধনাতেই মগ্ন থাকুন। আমি শেষ করব একটা বিষয় দিয়ে, যেমন পূর্ণদাস বাউলের দেশ বিদেশের মানুষ গো যাও এ বীরভূম ঘুরে, এই বাউলের দেশ, বাউলের ভূমি বীরভূমকে একটা পরিচিতি দান করেছিল পূর্ণদাসের এই গান। ঠিক একইভাবে কার্তিক দাস বাউলও কিন্তু বীরভূমকে কেন্দ্র করে একটি অনবদ্য সঙ্গীত ছড়িয়ে দিয়েছেন বীরভূমের বাতাসে। সারা বাংলার মানুষ সে গান জানে, সে গান শুনে, আর সেই গানের সুরে টানে বীরভূম আসে। তো আমি কার্তিক দাস বাউলকে অনুরোধ করব যে আপনার সেই বীরভূমের গান দিয়ে আমাদের এই যে অতিথি দেব ভব তা শেষ করবে। বীরভূমের এই রাঙা মাটি রাঙায় আমার দেহ মন, এই মাটিতেই জন্মে ধন্য এ বাউল জীবন। বীরভূমের এই রাঙা মাটি, বীরভূমের এই রাঙা মাটি রাঙায় আমার দেহ মন, এই মাটিতে জন্মে ধন্য এ বাউল জীবন। বীরভূমের এই রাঙা মাটি, কঙ্কালী নলাটেশ্বরী তারা পিঠে মা তারা,
পাগল পারা তারা, প্রেমে পাগল পারা। হেথা কবি গুরু শান্তির নীড় আছে শান্তি নিকেতন, কবি গুরু শান্তির নীড় আছে শান্তি নিকেতন। এই মাটিতে জন্মে ধন্য এ বাউল জীবন, বীরভূমের এই রাঙা মাটি। ধাত্রী দেবতা লাভপুরের লোক দেখে দলে দলে, কথা সাহিত্যিক তারা শঙ্কর এই গাঁয়েরই ছেলে রসে, এই গাঁয়ের ছেলে। এই গাঁয়েতে দরদি প্রাণ বাবু সত্যনারায়ণ, এই গাঁয়েতে দরদি প্রাণ বাবু সত্যনারায়ণ। এই মাটিতে জন্মে ধন্য এ বাউল জীবন, বীরভূমের এই রাঙা মাটি। ওঠে মাটির সুর জয় দেবের ভিড়ে, মন চলে গোপক্রেশ্বরে। আমার আছে গো মাথার উপরে ফুল্লরা মায়ের চরণ, আছে গো মাথার উপরে ফুল্লরা মায়ের চরণ। এই মাটিতে জন্মে ধন্য এ বাউল জীবন, বীরভূমের এই রাঙা মাটি। দিন কার্তিক তাই বলে গোরা, চলো মৌরাক্ষীর ঘাট গনু দিয়া। বসে নীলকুঠির ওই শীতল ছায়ায় কাটাই সময় কিছুক্ষণ, নীলকুঠির ওই শীতল ছায়ায় কাটাই সময় কিছুক্ষণ। এই মাটিতে জন্মে ধন্য এ বাউল জীবন, বীরভূমের এই রাঙা মাটি। রাঙায় আমার দেহ মন, এই মাটিতে জন্মে ধন্য এ বাউল জীবন, বীরভূমের এই রাঙা মাটি। বীরভূমের এই রাঙা মাটি, বীরভূমের এই রাঙা মাটি। কার্তিক দাস বাউলের এই যে সুরের ভেলা, এই ভেলায় যারা দাঁড় ধরে আছে তাদের সাথে পরিচয় করিয়ে দিই। আছেন প্রিয়ব্রত চক্রবর্তী, নমস্কার। তবলায় সঙ্গত করছেন। আছে সুমন দাস, নমস্কার। পারকাশনে। আর আপনারা দেখতে পাবেন না এমন দুজন আছে যারা ক্যামেরার পিছনে, অরিন্দম কোনার এবং শ্যামসুন্দর পাল।